চারিদিকে শুধু অথই জলরাশি। তাকালে মনে হয় নদী নয়, যেন কোনো সাগরের মাঝে দাঁড়িয়ে আছি। শহরের যান্ত্রিকতা এখানে পৌঁছায় না, নেই কোনো টুরিস্টের কোলাহল। এখানে রাজত্ব করে শুধুই নিস্তব্ধতা আর নির্মল বাতাসের শো শো শব্দ। আজ আমরা হারিয়ে যাব ব্রহ্মপুত্র নদের বুকে। উত্তরবঙ্গের ট্রেডমার্ক শীত উপভোগ করতে কুড়িগ্রাম জেলার রৌমারী ঘাট থেকে চমৎকার একটা হাউস বোটে 2 দিন 1 রাতের ভ্রমণে বেরিয়েছি। নান্দনিক এই হাউসবোটে চেপেই চষে বেরিয়েছি ব্রহ্মপুত্র নদের আশপাশটা। নোঙর ফেলেছি এই অঞ্চলের নাম জানা অজানা চর থেকে চরে। খুব কাছ থেকে দেখেছি নদী পাড়ের মানুষের সহজ সরল জীবনযাত্রা। হাড়কাঁপানো শীতে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামে টই টই করে ঘুরে বেরিয়েছি। স্থানীয় তাঁতপল্লীর তাঁতিদের কাছ থেকে শাড়ি যেমন কিনেছি, তেমনি প্রতিবেলায় নর্থ বেঙ্গলের ট্রেডিশনাল মজার মজার খাবার খেয়েছি। ভাপা পিঠা, খেজুরের রস, ভুনা খিচুড়ি, নানা পদের ভর্তা দিয়ে খুদের ভাত, মিল্লি ভাত, শীতল, হাঁসের মাংস, এই লিস্ট থেকে বাদ যায়নি কোনো কিছুই। নদীর মাঝখানে রক্তিম আভা ছড়ানো সূর্যাস্ত দেখা, সীমান্তের পাশে হাউসবোটে বসে ভরা পূর্ণিমা উপভোগ করা, ক্যাম্পফায়ার, ফানুস উড়ানো, সবকিছুই এই ট্রিপের শোভা বাড়িয়েছে। সব মিলিয়ে আমাদের এই 2 দিন 1 রাতের অদ্ভুত সুন্দর নৌযাত্রায় আপনাদের স্বাগতম। চলেন তবে যাত্রা শুরু করা যাক। বৃহস্পতিবার অফিস শেষ করে বাসায় ফিরে ফ্রেশ হয়ে দ্রুত ডিনার সেরে হুড়মুড় করে আমরা চলে এলাম মহাখালী বাস স্ট্যান্ড। কারণ ঢাকা থেকে কুড়িগ্রাম রৌমারী যাওয়ার একমাত্র এসি বাসটা রাত 9:30টায় ছেড়ে যাবে। সেই বাস অবশ্য ছাড়তে ছাড়তে রাত 10:30 বাজিয়ে দিল। পুরো রাস্তা ছিল একদম বাটার স্মুথ। তাই প্রায় 260 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাস যখন আমাদের রৌমারী বাস স্ট্যান্ড পৌঁছে দিল, তখন ঘড়িতে ভোর 4:30। বাস থেকে নেমে আমরা ভ্যানে চেপে বসলাম। আমাদের গন্তব্য রৌমারী নৌকাঘাট। এই ভোর রাতে ভ্যানে চলছি আমরা। উত্তরবঙ্গের কনকনে ঠান্ডা ফেস করার জন্য এর চেয়ে উত্তম বন্দোবস্ত আর কি কিছু হতে পারে? তবে হ্যাঁ, মাথার উপরে পূর্ণ গোলাকার চাঁদটাও চলছিল আমাদের সাথে। ভোরে ঘাটে পৌঁছে আমরা হাউসবোটে আমাদের রুমে ঘন্টা 2 ঘুমিয়ে এখন একদম চাঙা। এই হলো আমাদের হাউসবোট, বা বলতে পারি আগামী 2 দিনের জন্য আমাদের ভাসমান বাড়ি। শেষ রাতে ঘাটে আসায় হাউসবোটটা ঘুরিয়ে দেখাতে পারিনি। চলেন এখন দেখে ফেলি। একটা মালবাহী নৌকাকে হাউসবোটে রূপান্তর করা হয়েছে, যার নাম দেয়া হয়েছে জলঘর। টাঙ্গুয়ার হাওরের চাকচিক্যময় হাউসবোটের ভিড়ে জলঘরকে বেশ সাদামাটা একটা হাউসবোটই বলা চলে। তবে বাঁশ, বেত, ছন আর কাঠের সমন্বয়ে এই সাদামাটা হাউসবোটটাই রূপ নিয়েছে নান্দনিকতায়। বিশেষ করে উত্তরবঙ্গের এরকম প্রত্যন্ত একটা অঞ্চলে এমন উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। সেজন্য এর উদ্যোক্তা পলাশ ভাইকে একটা ধন্যবাদ দিতেই হয়। ব্রহ্মপুত্র নদের নীলাভ জলরাশি সাথে কমলা রঙের জলঘর অদ্ভুত সুন্দর একটা কন্ট্রাস্ট তৈরি করেছে। হাউসবোটের সম্মুখভাগটা সৌন্দর্য বর্ধনকারী গাছ, দোলনা আর বসার বেঞ্চ দিয়ে সাজানো হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে এখানে এক কোণে একটা বুক সেলফ রাখা হয়েছে। চাইলেই কোনো বই পড়তে পড়তে ব্রহ্মপুত্র নদী দেখা যাবে। কি দারুণ হবে ব্যাপারটা। এবার চলেন জলঘরের অন্দরমহলের দিকে যাওয়া যাক। এখানে আগত অতিথিদের জন্য দুপাশে রুম আছে 5টা। রুমগুলো বাঁশের পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছে। আমরা ঘুমিয়ে রুমগুলো এলোমেলো করে ফেলেছি। প্রতিটা রুমে 2 থেকে 3 জন আরামে থাকতে পারে। বিছানা, বালিশ, চার্জিং পোর্ট এবং প্রয়োজনীয় যা যা দরকার সবই আছে রুমে। হাউসবোটের পিছনের দিকের রান্নাঘরে আমাদের সকাল এবং দুপুরের খাবার রান্নার আয়োজন চলছে। হাউসবোটের একদম পিছনের দিকে আছে 2খানা ওয়াশরুমের ব্যবস্থা। তো এই হলো জলঘরের অন্দরমহল, যেখানে আমাদের আগামী 2 দিনের আবাসস্থল। এই হাউসবোটের খরচাপাতির বিস্তারিত একটু পরেই বলছি। হাউসবোটের ভিতর থেকে বাইরে বের হয়ে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই অথই নীল জলরাশি। মনে হচ্ছিল কোনো সমুদ্র তীরে দাঁড়িয়ে আছি।
এই দিগন্তজোড়া জলরাশি মনকে মুহূর্তেই প্রসারিত করে দেয়। কাঠের তৈরি একটা সিঁড়ি মারিয়ে বোটের ছাদে ওঠা যায়। এখানটা থেকে ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য আরো উন্মুক্তভাবে দেখা যাচ্ছিল। হঠাৎ এই কিশোর দুজনকে দেখে মজা লাগলো, আবার মন খারাপও হলো। কি দারুণ দুরন্ত শৈশব আর কৈশোর পার করছে তারা, অথচ ঢাকায় আমাদের বাচ্চারা বড় হচ্ছে চার দেয়ালে বন্দি থেকে। বাইরে এখনো ঠান্ডার প্রকোপ কমেনি। শীতের আমেজে বোটের রাঁধুনি আমাদের জন্য বানিয়ে আনলেন গরম গরম ভাপা পিঠা, সাথে টাটকা খেজুরের রস। শীত উদযাপনের উদ্বোধনটা এর চেয়ে ভালো কি আর কিছু হতে পারত? ঘড়ির কাঁটায় সকাল 9টা। মাঝিরা হাউসবোট ছাড়ার তোড়জোড় শুরু করেছে। শুরু হলো ব্রহ্মপুত্র নদের বুক চিরে আমাদের নৌযাত্রা। আচ্ছা বলেন তো, ব্রহ্মপুত্রকে নদী না বলে নদ বলা হয় কেন? উত্তর জানা থাকলে কমেন্টে জানাতে পারেন, আর জানা না থাকলে চিন্তা করতে থাকেন, আমি একটু পর উত্তরটা দিচ্ছি। চারিদিকে পানি আর মাঝখানে ছোট বড় চর, কি যে সুন্দর লাগছিল। নদী তীরবর্তী মানুষের কর্মব্যস্ততা দেখছিলাম। কৃষকেরা ফসল বুনছে, মাঝিরা নৌকা চালাচ্ছে, আর জেলেরা ব্যস্ত মাছ ধরার কাজে। ভাপা পিঠা আর খেজুরের রস দিয়ে আমরা প্রি ব্রেকফাস্ট পর্বটা সেরেছি। আপাতত আমাদের লক্ষ্য নিকটবর্তী কোনো চরে পৌঁছে সকালের মূল নাস্তার পর্বটা সারা। সেই লক্ষ্যে ঘণ্টাখানেক বোট চলার পর একটা চরে আমাদের বোট ভিড়ছে। চরটা একদমই জনমানবহীন। সাদা নরম বালুকা বেলায় হাঁটার স্বাদ তো নিবই, তার আগে আপাতত সকালের নাস্তার পর্বটা সেরে নেই। মাটির শানকিতে পরিবেশন করা হয়েছে আমাদের সকালের নাস্তা। মেনুতে ছিল খিচুড়ি আর ডিম ভাজি। শীতের সকালের মিষ্টি রোদে ব্রহ্মপুত্রের এমন নির্জন কোনো চরে হাউসবোটে নাস্তা করাটা অবশ্যই দারুণ একটা অভিজ্ঞতা। সূর্যটা তখন সবেমাত্র আড়মোড়া ভেঙে উত্তাপ ছড়ানো শুরু করেছে। আমরা সবাই সকালের নাস্তার পর্ব সেরে বোট থেকে চরে নামতে শুরু করলাম। চরের মিহি বালুকণা সূর্যের আলোয় চিকচিক করছে। এই নির্জন চরের তীরে আমাদের হাউসবোট জলঘর একাকী নোঙর করা। ইদানিংকালে টাঙ্গুয়ার হাওরে যেখানে হাউসবোট আর টুরিস্টের ভিড়ে নিরিবিলি প্রকৃতি উপভোগ করাই দুরূহ হয়ে পড়েছে, সেদিক থেকে এমন চমৎকার একটা রুটে এই হাউসবোটটা এক পশলা শান্তির পরশ নিয়ে এসেছে। হঠাৎ যখন এই জলঘরের ব্যাপারে জানতে পারি, তখনই বুকিং দিয়ে ব্যাকপ্যাক কাঁধে চলে এলাম। এবারের ট্রিপে আমার সাথে সঙ্গী হিসেবে যোগ দিয়েছে এহসান ভাই আর তাহান ভাই। বাস কাউন্টারে এসে জানতে পারি এই ট্রিপে ঝটিকা সফর ট্রাভেল গ্রুপের 7 জন আপাও যুক্ত হবেন। তো এই 10 জন মিলেঝিলেই চলছে আমাদের রৌমারী টু সাহেবের আলগা হাউসবোট ট্রিপ। চরে ঘুরে ঘুরে আমরা চারপাশের নির্মল সৌন্দর্য আর চরাঞ্চলের মানুষের জীবন সংগ্রাম খুব কাছ থেকে দেখছিলাম। বেশ কিছুটা সময় চরে কাটিয়ে আমরা আবার আমাদের বোটে ফিরে এলাম। জলঘর আবার চলতে শুরু করলো। ইতোমধ্যে আমাদের চা পরিবেশন করা হয়েছে। চা খেতে খেতে রোদ পোহাচ্ছি আর ভ্রমণ সঙ্গীদের সাথে আড্ডা দিচ্ছি। জলচর পাখিদের কিচিরমিচির শব্দ আর তাদের উড়াউড়ি পরিবেশটাকে আরো মনোরম করে তুলেছে। ভালো কথা, ব্রহ্মপুত্রকে নদী না বলে নদ কেন বলা হয়, উত্তরটা কি বের করতে পেরেছেন? আমি সহজভাবে বলার চেষ্টা করছি। ব্যাকরণগতভাবে বলতে গেলে যে সকল জলধারার নাম পুরুষবাচক বলে মনে করা হয় তাদেরকেই নদ বলা হয়। আর ভৌগোলিকভাবে যদি বলি, তাহলে যে সকল জলধারা শুধুমাত্র হিমবাহ বা পর্বত থেকে উৎপন্ন হয়ে এবং পথে অন্য কোথাও বড় কোনো উপনদী বা শাখা নদী দ্বারা পুষ্ট না হয়ে একক প্রবাহে সাগরে মিশে যায়, তবেই তাকে নদ বলা যাবে। যেমন ব্রহ্মপুত্র নদ, নীল নদ, দামোদর নদ ইত্যাদি। অন্যদিকে যে সকল জলধারার নামের শেষে স্ত্রীবাচক প্রত্যয় যেমন আ, রস্বই, দীর্ঘই প্রত্যয় ইত্যাদি থাকে, তাদেরকে নদী বলা হয়।
যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী এগুলো সবই নদী। এদিকে জ্ঞান বিতরণ করতে করতে আরও 1.5 ঘন্টা বোট চলার পর আমরা একটা চরে এসে গোসল করতে নামলাম। হঠাৎ দেখলাম একটা নৌকা আমাদের হাউসবোটের দিকে আসছে। কাছে আসতেই বুঝলাম এটা জেলেদের নৌকা। খুব আগ্রহ নিয়ে দেখছিলাম আজ সারাদিনে তারা কি কি মাছ ধরলো। তারা তাদের নৌকা থেকে এক পাতিল মাছ আমাদের দিকে এগিয়ে দিয়েছিল। নদীর একদম ফ্রেশ আইড় মাছ, পুঁটি মাছ এবং 5 পিশালি মাছের সমাহার সেখানে। কিনতে চাইলে দাম হাঁকালো 3,500 টাকা। আমরা 2,500 পর্যন্ত দাম বলেছিলাম। আজকের দিনের মতো দ্বিতীয় চর ভ্রমণ এবং গোসলের পর্ব সেরে আমরা বোটের ছাদে বসলাম দুপুরের আহারের পর্ব সারতে। খাওয়ার মেনুতে সাদা ভাতের সাথে ছিল লাল শাক ভাজি, নদীর রুই মাছের তরকারি আর শীতল। সব মিলিয়ে জম্পেশ একটা লাঞ্চ হলো আমাদের। মাঝিদেরও দুপুরের খাওয়া দাওয়া শেষ হলে আমাদের বোট আবার চলতে শুরু করলো। আমরা 3 জন আমাদের রুমে অলস ভঙ্গিতে শুয়ে নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি উপভোগ করছিলাম। শেষ বিকালে আমাদের বোট এসে ভিড়ল আরও একটা চরে। সকাল থেকে কতগুলো চরে ঘুরলাম, এক একটা চর এক এক রকম সুন্দর, তবে এই চরটা যেন একটু বেশিই সুন্দর। শীতের হিমেল হাওয়া বইছে, সবুজ গালিচার মতো ধানক্ষেতের মাথার উপর রক্তিম সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। সম্ভবত আবিররাঙা বিকেল বোধহয় একেই বলে। এমন চমৎকার পরিবেশে হাঁটতে বেশ লাগছিল। চরে অসম্ভব সুন্দর সূর্যাস্ত দেখার পর আমাদের বোট চলছে বাংলাদেশ ভারত বর্ডারের কোলঘেঁষা গ্রাম সাহেবের আলগার দিকে। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। সাহেবের আলগা গ্রামে আমাদের হাউসবোট যখন নোঙর করল তখন রাতের নিকষ আঁধার ভর করেছে চারপাশে। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের প্রবেশ কিন্তু এই জায়গাটা থেকেই। মাথার উপরে ভরা পূর্ণিমার চাঁদের আলো, আর ঠিক সামনেই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। বর্ডারের নিয়ন আলো আর পূর্ণিমার চাঁদের আলো সব যেন একসাথে মিলেমিশে একাকার। আমরা সরিষার তেলে মাখা ঝালমুড়ি খাচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার, এই অঞ্চলের মানুষ ঝালমুড়ির সাথে গুড় মেশায়। টর্চের টিমটিমে আলো হাতে পূর্ণিমা আর বর্ডারের আলোকে সাক্ষী করে আমরা হাঁটতে বের হয়েছি। আমরা হাঁটতে হাঁটতে এসেছি স্থানীয় একটা বাজারে। এই বাজারের নাম বাংলা বাজার। একটা আদর্শ গ্রাম্য বাজার যেমন হয়, এই বাজারটা তেমনই সহজ সরল এখানকার জীবনযাত্রা। ঘণ্টাখানেকের বাজার পরিদর্শন শেষে আমরা আবার বোটে ফিরে এলাম। এবার রাতের আহার সারার পালা। রাতের খাওয়ার মেনুতে ছিল তেলছাড়া পরোটা আর কুড়িগ্রামের বিখ্যাত হাঁসের মাংস, আর ডেজার্ট হিসেবে ছিল রৌমারীর প্রসিদ্ধ ক্ষীরমোহন। শীত ইতোমধ্যে প্রবলভাবে জেকে বসেছে, তাই উষ্ণতা খুঁজতে শুরু হলো আমাদের ক্যাম্পফায়ার। এবার ফানুস উড়ানোর পালা। আশেপাশের কৃত্রিম আলোর অনুপস্থিতি ফানুসের হলুদ কমলা আলোকে যেন বিশেষভাবে ফুটিয়ে তুলছিল। নিস্তব্ধ রাত, নদীর ছলছল কলতান, ভরা পূর্ণিমার চাঁদ আর ফানুসের তারা হয়ে আকাশে চলে যাওয়া, সব মিলিয়ে পরিবেশটাকে অপার্থিব করে তুলেছিল। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের প্রবেশমুখ সাহেবের আলগা গ্রাম থেকে সবাইকে শুভ সকাল। কুয়াশার ঘন চাদর ব্রহ্মপুত্র নদের চারপাশটাকে আড়াল করে এক শান্ত, স্নিগ্ধ অথচ কিছুটা রহস্যময় আবহ তৈরি করেছে। কুয়াশার আবরণ ভেদ করে পূব আকাশে সূর্যমামাও উকি দিচ্ছে। আগের রাতেই প্ল্যান করে রেখেছিলাম খুব ভোরে ঘুম থেকে উঠে গ্রাম ঘুরতে বের হব। দুখানা ভ্যানও ঠিক করে রেখেছিলাম।
ভোর 6:30টার দিকে সেই ভ্যানে চেপেই শুরু হলো আমাদের গ্রাম পরিদর্শন। চারপাশে তখন হাড় কাঁপানো শীত। শীতের ভয়ে যদি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েই থাকি, তবে শীতের সকালে গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য কি আর দেখা যাবে? সোয়েটার, মাফলার আর কানটুপি, তাই ট্রিপল প্রোটেকশন নিয়ে বের হয়েছি শীত উপভোগ করতে। সূর্য কিঞ্চিত উকি দিলেও তার তেজ কুয়াশার কাছে প্রায় পরাজিত। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কবিগুরু রবীন্দ্রনাথ সম্ভবত এই লাইন দুটি দিয়ে এমন পথকেই বোঝাতে চেয়েছেন। হেমন্তে ধান পাকে, ধান কেটে ঘরে তোলে কৃষক। গ্রামে তখন উৎসব মুখর পরিবেশ। ছোটবেলায় বইপত্রে পড়া হেমন্তকালের দৃশ্যের মতোই সুন্দর এই গ্রামটা। পাখিরা কিচিরমিচির ডাকছে, তারা ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে। আবহমান গ্রাম বাংলার এই প্রকৃতি দেখে আপনি মুগ্ধ হবেনই, এটা নিশ্চিত। পথিমধ্যে গ্রাম্য এক বাজারে আমরা চা আর বিস্কিট খেয়ে নিলাম। এরপর আমরা রওনা করলাম সাহেবের আলগা গ্রামের তাঁতপল্লীর দিকে। এখানে তাঁতপল্লীর সবচেয়ে বড় বাড়ি হলো আনোয়ার তাঁতির বাড়ি। বাড়িতে পৌঁছাতেই আনোয়ার ভাই এবং তার স্ত্রী আমাদের অভ্যর্থনা জানালো। বাড়ির ভেতর শাড়ি বানানোর কর্মযজ্ঞ চলছে। তাঁতিরা নিপুণ হাতে শাড়ি তৈরির কাজ করছে। পুরোটাই হাতের কাজ, দক্ষ হাতে তৈরি হচ্ছে এক একটা শাড়ি। বাড়ির পিছন দিকটায় শুকাতে দেওয়া হয়েছে নানা রং বেরঙের তৈরিকৃত শাড়ি। ঘুরে ঘুরে দেখছিলাম সেসব শাড়িগুলো। এই শাড়িগুলো পুরোপুরি বিক্রয় উপযোগী করার পর চলে যায় শহরের দোকানগুলোয় বা হালের অনলাইনে শাড়ি বিক্রি করা উদ্যোক্তাদের কাছে। এরপর শুরু হলো আমাদের শাড়ি কেনার পর্ব। আমাদের সাথে থাকা ভ্রমণকারী আপারা হুমড়ি খেয়ে পড়ল। সত্যি বলতে আমি আর তাহান ভাইও ব্যাপক উৎসাহ নিয়ে ঢাকায় রেখে আসা বউয়ের জন্য শাড়ি কিনতে লাগলাম। বউ নেই বলে বাদ থাকলো কেবল এহসান ভাই। কিনবো নাই বা কেন? ঢাকায় যে শাড়ি বিক্রি হয় ৩২০০ থেকে ৩৪০০ টাকায়, সেই শাড়ি আমরা এখানে কিনতে পারছি ১৬০০ টাকায়। আর ১৮০০ থেকে ২০০০ টাকা দামের শাড়িগুলো এখানে পাওয়া যাচ্ছিল ১০০০ টাকায়। সব মিলিয়ে তাঁতি বাড়িতে চমৎকার কিছু সময় কাটলো আমাদের। গ্রামে ঘোরাঘুরি শেষে আমরা আবার যখন আমাদের বোটে ফিরে এলাম, তখন ঘড়িতে সকাল ৯টা। ঘাটের পাশের একটা মাদ্রাসা থেকে বাচ্চাদের জোরে জোরে পড়াশোনা করার আওয়াজ পেয়ে সেদিকে গেলাম। সকালের আরবি পড়া শেষ করে তারা তখন ইংরেজি পড়ছিল। মাদ্রাসা থেকে ফিরতে ফিরতেই ততক্ষণে জলঘরের ছাদে আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হয়েছে। এদিন খুদের ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে আমরা সকালের নাস্তার পর্বটা সেরেছি। সাহেবের আলগা গ্রামের যেখানটায় আমাদের বোটটা নোঙর করা ছিল, পাশেই নদীর পাড়ে কিছু বোল্ডার ফেলে বাঁধের মতো বানানো হয়েছে। চাইলে কোনো কিছু না করে শুধু এখানে বসে থেকেই বেশ খানিকটা সময় পার করে ফেলা যাবে। সকাল 10টার দিকে আমাদের হাউসবোট সাহেবের আলগা গ্রামকে বিদায় জানিয়ে ফিরতি পথ ধরল। মজার ব্যাপার হলো আমরা ইন্ডিয়ার বর্ডারের এত কাছে যে আমাদের পাশাপাশি রাখা দুটো মোবাইলে দুটো দেশের আলাদা টাইম জোন দেখাচ্ছিল। এবার আসেন রৌমারী টু সাহেবের আলগা এই হাউসবোট ট্রিপের খরচাপাতির ব্যাপারে জেনে নেই। হাউসবোটে এক রুমে 2 জন থাকলে জনপ্রতি খরচ হবে ৬০০০ টাকা, আর 3 জন থাকলে খরচ হবে জনপ্রতি ৫০০০ টাকা করে। এই খরচের মধ্যে ঢাকা থেকে রৌমারী যাওয়া আসার এসি বাস, বোটে থাকা, 2 দিনে 6 বেলার মূল খাবার এবং 4 বেলার হালকা নাস্তা ইনক্লুডেড।
এমনকি ট্রিপের দ্বিতীয় দিনে অর্থাৎ আজ বোট থেকে নেমে রৌমারী থেকে আমরা যে বড়াইবাড়ি সীমান্ত এবং তুরা স্থলবন্দর ঘুরতে যাব সেটাও এই প্যাকেজের অন্তর্ভুক্ত। কথা বলতে বলতে ফিরতি পথে আমরা চলে এসেছি নতুন আর একটা চরে। একে অবশ্য চর না বলে মহিষের বাথান বলাই ভালো। শতাধিক মহিষ আয়েসি ভঙ্গিতে গোসল করছে। মহিষের পাল দেখতেই মূলত আমাদের এই চরে আসা। মহিষ এমনিতে শান্ত ও নিরীহ প্রাণী, কিন্তু এই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মহিষের পাল যেভাবে পজিশন নিয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে, মনে হচ্ছে এখনই তেরে ফুরে এসে শিং দিয়ে গুতা মেরে আমাদের উপরে তুলে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দিবে। বাস্তবে অবশ্য তেমন কিছু হয়নি, বরং আমরা কাছে যেতেই ওরা মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছে। এদিকে আমাদের দুপুরের খাবার প্রস্তুত। আজকের দুপুরের আমাদের খাবারের প্রধান আকর্ষণ জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত। সাধারণত গরু বা খাসির মাংস, চালের গুঁড়া, ডাল আর মশলা দিয়ে তৈরি করা হয় মিল্লি। ধীরে ধীরে রান্না হয় বলে এর স্বাদ ও ঘ্রাণ হয় অনন্য। কোনো কোনো এলাকায় এই খাবার মেন্দা বা পিঠালি নামেও পরিচিত। আমাদের আজ পরিবেশন করা হয়েছে খাসির মাংসের মিল্লি। আমি নিশ্চিতভাবেই ঢাকা গেলে বোটে বসে এই যে ভাসমান অবস্থায় খাওয়ার ব্যাপারটা, এটা মিস করব। দুপুরের খাওয়া দাওয়া শেষে জলঘর আবার চলতে শুরু করলো। দুপুর 3:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম রৌমারী ঘাটে। ঘাটে পৌঁছালেও আমাদের ট্রিপ কিন্তু এখানেই শেষ নয়। ভ্যানে চেপে রৌমারী থেকে আমরা রওনা করলাম বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের উদ্দেশ্যে। একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানোর প্রয়োজন মনে করছি। এই রৌমারী কিন্তু 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রক্তপাগল দিনগুলোতে রৌমারী ছিল মুক্তাঞ্চল। অর্থাৎ সারা দেশে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তখন এই রৌমারী পাক বাহিনীর আওতামুক্ত ছিল। মুক্তিযুদ্ধে রৌমারী ছিল 11 নং সেক্টরের অধীনে। বীর মুক্তিযোদ্ধাদের নিরাপদ ট্রেনিং সেন্টার ছিল এই অঞ্চল। কথা বলতে বলতে আর রৌমারীর ইতিহাস জানতে জানতে আমরা চলে এলাম বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সামনে। এবার চলেন বড়াইবাড়ির আমাদের বড়াই করার মতো ইতিহাসটাও জেনে নেই। 2001 সালের 18 এপ্রিল হয়েছিল বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, যার চিহ্ন এখনও বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পে বিদ্যমান। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 18 এপ্রিল ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যাচ্ছিলেন। এ সময়ে তারা দেখতে পান বাংলাদেশের সীমানার ভিতরে ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। সৈন্যদের মধ্যে কয়েকজন এসে হিন্দিতে জানতে চান বিডিআর ক্যাম্পটা কোন দিকে। গ্রামবাসীর তখন বুঝতে আর বাকি রইল না এরা ভারতের বিএসএফ এর সদস্য। তারা তখন দ্রুত তৎকালীন বিডিআর ক্যাম্পে এসে এই খবরটা জানিয়ে দেন সবাইকে। ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত টানা 6 ঘন্টা দুই দেশের মধ্যে চলে রক্তক্ষয়ী যুদ্ধ। বিডিআর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রামবাসীর প্রচেষ্টায় সেই যুদ্ধে জয়ী হয় বাংলাদেশ। সুরক্ষিত এবং সমুন্নত থাকে বাংলাদেশের সীমানা এবং মানচিত্র। বড়াইবাড়ি যুদ্ধে বিডিআরের 3 জন বীর যোদ্ধা শহীদ হয়েছিলেন। অপরদিকে বাংলাদেশের সীমানাতেই 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। বড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের ভাষ্যমতে বহু বিএসএফ এর মৃতদেহ বাকি সদস্যরা ভারতে নিয়ে গেছে। বড়াইবাড়ি সীমান্ত ঘুরে আমরা গেলাম তুরা স্থলবন্দরের দিকে। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা গুরুত্বপূর্ণ স্থলবন্দর এটি, যা বাংলাদেশ এবং ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং দুই দেশের বাণিজ্য ও যাত্রী পারাপারকে সহজ করেছে। রাতে রৌমারী বাজারে এসে আমরা ডিনারটা সারলাম স্থানীয় একটা হোটেলে। এবার ফেরার পালা। সব মিলিয়ে দারুণ 2টা দিন কাটলো ব্রহ্মপুত্রের বুকে। একরাশ মুগ্ধতা নিয়ে ঢাকা ফিরছি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।